প্রিয় দর্শক, আপনার সুস্বাস্থ্য অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আজকে আমরা কথা বলবো নিউমোনিয়া নিয়ে। নিউমোনিয়া কিন্তু বাচ্চাদের হয়, বড়দেরও হয়। আসলে নিউমোনিয়াটা হলে কি কি লক্ষণ দেখা দেয়, কি ট্রিটমেন্ট, নিউমোনিয়া কি আদৌ ভালো হয়, এই বিষয়গুলি আমরা জানবো। আমাদের সাথে আছেন ডাক্তার গোলাম সরওয়ার লিয়াকত হোসেন ভূঁইয়া। তিনি জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের বক্ষব্যাধি বিশেষজ্ঞ এবং ইউনিট চিফের দায়িত্ব পালন করছেন। ডাক্তার গোলাম সারোয়ার লিয়াকত হোসেন ভূঁইয়া একজন বক্ষব্যাধি চিকিৎসক। 1966 সালের 31শে ডিসেম্বর কুমিল্লার শঙ্কুচাইলে জন্মগ্রহণ করেন সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে। শঙ্কুচাইল প্রাথমিক বিদ্যালয় দিয়ে শিক্ষাজীবন শুরু করে শঙ্কুচাইল হাই স্কুল থেকে এসএসসি এবং কুমিল্লা ক্যাডেট কলেজ থেকে কৃতিত্বের সাথে এইচএসসি পাশ করেন। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করে বক্ষব্যাধিতে এমডি ডিগ্রি অর্জন করে সুনামের সাথে চিকিৎসা সেবায় নিজেকে সংযুক্ত রেখেছেন। চাকরি জীবনের শুরুটা 1995 সালে। ইতিমধ্যে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট হাসপাতাল, দিনাজপুর মেডিকেল কলেজ, তাজউদ্দিন মেডিকেল কলেজ গাজীপুরে চিকিৎসা সেবা দিয়েছেন। আজীবন চিকিৎসা সেবার সাথে সম্পৃক্ত থাকতে চান রোগী বান্ধব এই মহৎপ্রাণ চিকিৎসক। বক্ষব্যাধি চিকিৎসা ক্ষেত্রে হতে চান এক অনন্য দৃষ্টান্ত। ডাক্তার লিয়াকত হোসেন ভূঁইয়া, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। ধন্যবাদ জিয়া। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন যে নিউমোনিয়া আসলে কী ধরনের রোগ? নিউমোনিয়া বেসিক্যালি ফুসফুসের একটি সমস্যা, যেটা জীবাণুবাহিত। জীবাণু দিয়ে ফুসফুসের একটা ইনফেকশন হয়ে যায় এবং এটাকে আমরা নিউমোনিয়া বলি। তো এটা রুট অফ ট্রান্সমিশন কি, মানে কিভাবে এটা আসলে ছড়াচ্ছে বা একজন থেকে আরেকজন যেতে পারে কিনা? যেতে পারে, যেমন হাঁচি কাশি হয়, ওইখান থেকে জীবাণুটা ছড়াতে পারে। আরেকটা হলো যে হাত দিয়ে, হাতের মধ্যে যে জীবাণুগুলি থাকে এগুলি আমাদের কন্ট্যাক্টে যখন এসে যায় তখন যেতে পারে। আরেকটা প্রধান জিনিস, আপনি যে আমাদের কোভিড পিরিয়ডকাল দিনে ছিল, কোভিডও কিন্তু এক ধরনের নিউমোনিয়া। এটারও রুট অফ ট্রান্সমিশন যেগুলি ছিল ইনহেলেশন, কন্ট্যাক্ট, এগুলির মাধ্যমে বিশেষ করে রেসপিরেটরি প্রবলেমগুলি ছড়িয়ে থাকে আর কি একজনের। এই নিউমোনিয়া কিন্তু ইদানিং আমরা প্রকোপ অনেক বেশি পাচ্ছি, এটার পেছনে কারণগুলো কি? কাদের নিউমোনিয়া হওয়ার সম্ভাবনা বেশি থাকে, কিছু এগুলিকে বলি আমরা প্রিডিসপোজিং ফ্যাক্টর। এই ফ্যাক্টরগুলি যদি থাকে, নিউমোনিয়া লাংয়ের একটা ইনফেকশনজনিত, দেখা যাচ্ছে যে ফুসফুসের রোগ প্রতিরোধ যে ক্ষমতাটা এটা কমিয়ে দেয়। যেমন এর কিছু ফ্যাক্টর আছে। প্রধান ফ্যাক্টর হলো একটা হলো স্মোকিং আছে, তারপরে অ্যালকোহলিজম আছে, যাদের ডায়াবেটিস বা ইমিউনো কম্প্রোমাইজ কিছু ড্রাগের জন্য, যেমন কেউ যদি স্টেরয়েড জাতীয় ড্রাগ ইউজ করে, অথবা দেখা যাচ্ছে যে কেউ যদি অ্যান্টি ক্যান্সার বা যেগুলি রোগ প্রতিরোধ ক্ষমতা কমায় সেগুলি হয়। এল্ডারলি যারা পার্সন থাকে তাদের এবং যদি কারোর রিসেন্টলি দেখা যায় যে ভাইরাল ইনফেকশন থাকে, এটাও সাবসিকুয়েন্টলি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে যেতে পারে। এই ফ্যাক্টরগুলি যদি যাদের বেশি থাকে তাদের নিউমোনিয়ার হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই নিউমোনিয়ার প্রকারভেদটা কিরকম? আমরা হলো চিকিৎসার উদ্দেশ্যে ভাগ করি, আমরা তিনটা ভাগ বলি। একটা প্রধান যেটা, একটা হলো নিউমোনিয়া কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া, মানে যেটা হসপিটালের বাইরে যাদের নিউমোনিয়া হয় এটাকে বলি কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া। আরেকটা হলো যে হসপিটাল অ্যাকোয়ার্ড নিউমোনিয়া, যে সমস্ত নিউমোনিয়া হসপিটালে ভর্তি হওয়ার 48 ঘন্টা পরে ডেভেলপ করে, সেটাকে আমরা হসপিটাল অ্যাকোয়ার্ড নিউমোনিয়া। আরেকটা বলি নিউমোনিয়া ইন ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্ট, যাদের কোনো কারণে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, তাদের এক ধরনের নিউমোনিয়া হয়, সেটা হলো ইমিউনো কম্প্রোমাইজ নিউমোনিয়া। এটা বেসিক্যালি আমরা চিকিৎসার স্বার্থে যে আমরা কি ট্রিটমেন্ট দিব, অ্যান্টিবায়োটিক চয়েসের উপর ভিত্তি করে আমরা এই নিউমোনিয়াটাকে ভাগ করি। তো নিউমোনিয়া আসলে যে যাদের আক্রান্ত হচ্ছে তাদের আসলে লক্ষণগুলো কি থাকে? নিউমোনিয়া হলো যে অ্যাডাল্টেরও, মানে বয়স্কদেরও হতে পারে বা বাচ্চাদেরও হতে পারে। আমরা বলি যে হঠাৎ করে যদি জ্বর বেড়ে, তীব্র জ্বর হয়, মানে হাই গ্রেড ফিভার থাকে, এর সাথে যদি রেসপিরেটরি সিমটম, বিশেষ করে কাশি, শুরুতে শুকনো থাকবে, পরে দেখা যাবে যে খুব কাশি দিতে কষ্ট হচ্ছে বা প্রোডাক্টিভ থাকে, কারোর দেখা যাচ্ছে কাশির সাথে রক্ত যেতে পারে, বুকে ব্যথা হতে পারে, সেগুলি যদি থাকে তখনই আমরা বলি যে হাই ফিভারের সাথে রেসপিরেটরি সিমটম থাকলে তখনই আমরা অস্কার মানে স্টেতু দিয়ে দেখি। স্টেতু দিয়ে দেখলে আমরা
এক ধরনের সাউন্ড পাই ফুসফুসের মধ্যে, এটাকে ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড বলে। এটা যদি পাই তখনই আমরা এক্স রে করে ফেলি। এক্স রেতে যদি কোনো শ্যাডো থাকে, কনসলিডেশন, সিমটম প্লাস রেডিওলজি যদি কনফার্ম হয়ে যায়, তখনই আমরা এটাকে ধরে নিই যে নিউমোনিয়া। আসলে আপনারা যখন ট্রিটমেন্ট করতে যাবেন তখন তো আপনাকে জানতে হবে যে কোন ব্যাকটেরিয়া দিয়ে বা কোন ভাইরাস দিয়ে হয়েছে কিনা। তো এই যে আপনার লক্ষণগুলো নিয়ে আসার পরে আপনার কি কি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আপনার নিশ্চিত? 3 গ্রুপের জন্য 3টা করে নিই। যাদের কমিউনিটি অ্যাকর্ড মানে হসপিটালের বাইরে হয়, বেসিক্যালি এটা ভাগ করার উদ্দেশ্য থাকে যে আমরা অর্গানিজম, এটাকে আমরা ডাক্তারি ভাষায় বলি এম্পেরিক্যাল ট্রিটমেন্ট, মানে জীবাণু শনাক্ত হওয়ার আগে আমরা যে চিকিৎসাটা দিয়ে দিই। কারণ অ্যান্টিবায়োটিক মেইন স্টে অফ ট্রিটমেন্ট, আমরা যদি সঠিক সময়ে অ্যান্টিবায়োটিক না দিতে পারি, দেখা যাচ্ছে তাদের কমপ্লিকেশান বা রোগের সিভিয়ারিটি বেড়ে যেতে পারে। যারা হসপিটালের বাইরে থাকে, একটা বলে যে আমরা স্টেপটোকক্কাস নিউমোনিয়া একটা অর্গানিজম আছে, এটা হলো মোস্ট কমনেস্ট অর্গানিজম, এটাকে নিউমোকক্কাল নিউমোনিয়াও বলে, এটা একটা থাকে। তারপরে কিছু অ্যাটিপিক্যাল অর্গানিজম আছে, যেমন মাইকোপ্লাজমা বলে, হিমোফিলাস বলে, ক্ল্যামিডিয়া বলে, এছাড়াও ক্ল্যাপসিলা আছে, স্ট্যাফাইলোকক্কাস আছে, এগুলি দিয়ে অ্যাডাল্টের হয়। বাচ্চাদের ক্ষেত্রে যেটা মেইনলি বাচ্চাদের দেখা যাচ্ছে ভাইরাস অনসেটটা অনেক বেশি, ভাইরাস যেগুলি, আরেকটা স্ট্যাফাইলোকক্কালও থাকে বাচ্চাদের, এটা থাকে। এটা হলো যে যারা হসপিটালের বাইরে। আবার হসপিটালের ভিতরে যাদের, তাদের আবার প্রেক্ষাপটটা ভিন্ন। হসপিটালের ভিতরের যে সমস্ত নিউমোনিয়া ডেভেলপ করে, তাদের সিমটমগুলিও দেখা যাচ্ছে হঠাৎ করে রুগী ভালো ছিল, জ্বর হয়েছে, বা অক্সিজেনের ঘাটতি দেখা দিচ্ছে, বা হঠাৎ করে যে কফ বের হচ্ছে, তারপরে দেখা যাচ্ছে জ্বর হচ্ছে, তখন এই জীবাণুগুলি আবার একটু, এগুলিকে আমরা বলি একটা গ্রাম নেগেটিভ বলি। আরেকটা কমন থাকে এমআরএসএ, মানে যেগুলি রেজিস্ট্যান্ট অর্গানিজম থাকে অথবা অ্যানারোবিক থাকে, এটা একটা থাকে। আরেকটা হলো যে আপনার কমন যেটা ইমিউনো কম্প্রোমাইজ, এইগুলি দেখা যায় যে বিশেষ করে দেখা যায় যে অ্যাক্টিনোমাইকোসিস, ফাঙ্গাল, নকার্ডিয়া, টিবি, এনটিএম এবং রেজিস্ট্যান্ট অর্গানিজম, এগুলি তাদের ইমিউনো কম্প্রোমাইজের বেশি হচ্ছে আর কি। সেক্ষেত্রে আমরা যেটা করি, একটা এক্স রে করি, একটা আমরা ব্লাড কাউন্ট করি, তারপরে স্পুটামটা কফের কালচার করি। কালচার করলে আমরা মোটামুটি যেগুলি আপনার নন কমপ্লিকেটেড, এগুলি দেখা যাচ্ছে আমরা ডায়াগনোসিস করে ফেলতে পারি। কালচার রিপোর্ট তো 3 দিন পরে আসে, এবং কালচারে কিন্তু আমরা একটা জিনিস কিন্তু আমাদের দেশের জন্য খুব অ্যালার্মিং, আমরা দেখি যে রেজিস্ট্যান্স ব্যাকটেরিয়া আমরা কিন্তু দেখি, বা আপনি প্রায় পেয়ে থাকেন যে আইসিইউতে দেখবেন যে দেখা হলো আপনি কালচার করেছেন, সবগুলো জীবাণুর এগেনস্টে তার ওষুধগুলো কিন্তু রেজিস্ট্যান্ট হয়ে গেছে। আসলে এটার পিছনের কারণটা কি? প্রথম হলো যে অ্যান্টিবায়োটিক সম্পর্কে প্রপার নলেজ থাকতে হবে, আরেকটা হলো রেশনাল ইউজ অফ অ্যান্টিবায়োটিক থাকতে হবে। আমরা কিভাবে করব? আমরা তো একটা নিউমোনিয়া রোগীর কালচার আসতে অ্যাটলিস্ট 3 days লাগবে, 3 দিন লাগবে। অনেক সময় কালচারে নাও আসতে পারে। আমরা একটা টার্ম আছে এম্পেরিক্যাল ট্রিটমেন্ট, আমরা যে রোগীর কোন নিউমোনিয়া হয়েছে সেটার উপর ভিত্তি করে আমরা একটা অ্যান্টিবায়োটিক দিয়ে দিই। এখন সেই ক্ষেত্রে এই সিলেকশনটা হলো যে খুব বেশি জরুরি, যে আমরা কি দিব। এটার যেটা করতে হবে যে আমরা যে কমিউনিটি হলো, আমরা যদি একটা অ্যান্টিবায়োটিক যেগুলি মানে কমন অর্গানিজমকে কাভার করবে সেটা ভিত্তি করে দেই, তাইলে দেখা যাবে যে আমাদের এম্পিরিক্যাল ট্রিটমেন্ট কালচারের সাথে অনেক ক্ষেত্রে একটা সামঞ্জস্যপূর্ণ থাকে। ধরেন আপনি একটা কমিউনিটি অ্যাকর্ড নিউমোনিয়া হলো, আমরা অনেকে যে চিন্তা করি যে মেরুপেনাম বা ব্রড স্পেকট্রাম, মোর ব্রড স্পেকট্রাম হাই অ্যান্টিবায়োটিক দিয়ে দিলাম যে তাড়াতাড়ি দ্রুত সুস্থতার জন্য। বাট দেখা গেল যে তার যদি ওই অর্গানিজম না থাকে, তাহলে দেখা যাবে যে তার রেজিস্ট্যান্স, নর্মাল যে আমাদের ফ্লোরা থাকে এগুলিকে ডেস্ট্রয় করে দেখা যাবে যে রেজিস্ট্যান্ট অর্গানিজমগুলি তখন বেশি সুযোগ নিয়ে নিবে। সেই ক্ষেত্রে রুগীদের রেজিস্ট্যান্স হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এখন নিউমোনিয়ার ট্রিটমেন্ট করার পরে আপনারা যে ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক বা অ্যাকর্ডিং টু কালচার দিয়ে শুরু করলেন, কেউ যদি ট্রিটমেন্ট শুরু করতে দেরি হয়, কি কি কমপ্লিকেশন হতে পারে? নিউমোনিয়ার যেটা প্রধান শর্ত হলো অ্যান্টিবায়োটিক, আরেকটা হলো যে প্রপার অ্যান্টিবায়োটিক, ঠিক আছে? যদি আমি সঠিক সময় দিই তাহলে রেসপন্স ভালো হবে।
তারপরে আমরা কিছু জিনিস দেখে নিই যে একটা সিভিয়ারিটি, একটা হলো যে লেস সিভিয়ার বা মাইল্ড নিউমোনিয়া থাকে, অনেকটা মডারেট থাকে, আর একটা সিভিয়ার থাকে। তখন আমরা অ্যান্টিবায়োটিক ক্লাসটাও কিন্তু এটার উপর ডিপেন্ড করে আমরা দিয়ে দিই। আরেকটা কমন হলো যে আমাদের দেখা যাচ্ছে এটিপিক্যাল অর্গানিজম থাকে, এগুলিও কাভার করে। তারপরও দেখা যাচ্ছে যে কোনো কারণে যদি অ্যান্টিবায়োটিক ডিলে হয়ে যায় অথবা প্রপার ইউজ অফ এম্পেরিক্যাল অ্যান্টিবায়োটিক না হয়, তখন দেখা যায় যে কমপ্লিকেশন দেখা যায়। কমপ্লিকেশনের মধ্যে কমন আমরা যেগুলি পাই একটাকে বলে আমরা প্যারানিমোনিক ইফিউশন। দেখা গেল যে এখানে ফুসফুসে পানি চলে আসছে নিউমোনিয়ার থেকে, বা অ্যাম্পায়ামা হয়ে যায়, বা ওই নিউমোনিয়ার থেকে ইনফেকশনটা প্লুরালতে যেয়ে ওইখানে পুলস তৈরি করতে ফেলতেছে। তারপরে অনেকে কমন একটা পাই যে রেসপিরেটরি ফেইলিওর হয়ে যাচ্ছে। আরেকটা জিনিস হচ্ছে এআরডিএস হয়ে যাচ্ছে, যেগুলি আমাদের দেখা যায় যে আইসিইউ বা তখন ওই সমস্ত ইভেন ভেন্টিলেটরেরও দরকার হয়। তারপরে অনেকের দেখা যায় যে স্ট্যাফাইলোকক্কাস দিয়ে কেভিটি থাকলো, এটা রাপচার হয়ে দেখা যায় যে নিউমোথোরাক্স, মানে ফুসফুসে বাতাসও ঢুকে যেতে অতি পারে। জরুরি একটা এছাড়া এটিপিক্যাল পরিস্থিতি হয়। দিয়েও দেখা যাচ্ছে যে কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে কার্ডিয়াকও ইনভলভমেন্ট হয়ে যেতে পারে। আরেকটা কমন জিনিস হয়ে যায় যে আমরা বলি যে ড্রাগ ফিভার, আমরা যে অ্যান্টিবায়োটিক বিশেষ করে বিটা ল্যাকটাম গ্রুপ, অনেক সময় দেখা যায় যে নিউমোনিয়া রোগীর জ্বর থেকে যাচ্ছে, এটা কিন্তু অনেকাংশে দেখা যায় যে অ্যান্টিবায়োটিকের কারণেও হচ্ছে, ড্রাগ ফিভারও হয়ে যাচ্ছে আর কি। আপা 4 দিনের ছুটি পেলাম, তাই ফ্যামিলি নিয়ে ঘুরতে যাব। আপনি কোথাও ঘুরতে যাবেন? আমরা কি আপনার মতো এত নিশ্চিন্ত? ব্যবস্থা নিলেই নিশ্চিন্ত হওয়া যায়। ভাগ্যিস ডাক্তারের পরামর্শক্রমে আমি সর্বাধুনিক স্বল্পমাত্রার জন্ম নিয়ন্ত্রণ পিল রোজেন 28 গ্রহণ করেছিলাম। এলো রোজেন 28, যা জন্ম নিয়ন্ত্রণ পিলকে করেছে অধিকতর সহনীয় ও কার্যকর, এবং ওজন বৃদ্ধি ও উচ্চ রক্তচাপের মতো প্রধান পার্শ্ব প্রতিক্রিয়া থেকে মুক্ত। রোজেন 28 4th জেনারেশন বার্থ কন্ট্রোল পিল। আমরা কিন্তু জানি যে টিবির কারণেও কিন্তু ফুসফুসে পানি আসে, যেটা আমাদের দেশে খুব কমন। আমরা কিভাবে এই দুটো আলাদা করতে পারবো যে টিবি হয়েছে কিনা বা নিউমোনিয়া হয়েছে কিনা? নিউমোনিয়া যেটা আমরা বলি যে একুইট অর সাডেন অনসেট, এবং এটার ডিউরেশনটা কম থাকবে। ডিউরেশন 3 days, 2 days, 1 days ওদের অনসেটটা। আগে প্রিভিয়াসলি একটা সুস্থ মানুষ ছিল, তার হঠাৎ করে জ্বর হয়েছে, জ্বরের সাথে সেই রেসপিরেটরি সিমটমগুলি, কাশি, বুকে ব্যথা, এগুলি থাকবে। এটা নিউমোনিয়ার ক্ষেত্রে জিনিসটা হয়। টিবির ক্ষেত্রে আমরা যেটা বলি একটা যে প্রলং ডিউরেশন অফ ইলনেস, দেখা যাবে যে ওদের 1 মাস 2 মাস যাবৎ তার আস্তে আস্তে, টিবির আরেকটা জিনিস জানেন ক্ষয়রোগ, আস্তে আস্তে হবে। তার দেখা যাবে যে রাতে রাত্রে জ্বর থাকতেছে, খাবার রুচি চলে যাচ্ছে, কাশি হচ্ছে, কাশির সাথে রক্ত যাচ্ছে, শরীরের ওজন কমে যাচ্ছে, যেগুলি আমরা টিবি, তখন আমরা টিবি চিন্তা করি। তখন এই পানি যখন জমে যায় তখন আপনারা কি করেন? আমরা এখন দেখি যে আগে কনফার্ম করি যে এটা পানি কিনা, ঠিক আছে। যদি কনফার্ম করি তারপরে আমরা বলি যে একটা আল্ট্রাসাউন্ড করে যে এটা কি পানিটা পুরো ফ্রি আছে না এটাকে ছোট ছোট এটা পকেট হয়ে যায়, পকেট আছে কিনা। যদি ফ্রি থাকে সেই ক্ষেত্রে আমরা পানিটা বের করে পানির কালার এবং কিছু পরীক্ষা দিই। পরীক্ষার মাধ্যমে এটা টিবি না নিউমোনিয়া না অন্য কোনো রোগ, সেগুলি ডিফারেন্স করা যায়। ডিফারেন্স করলে আমরা অ্যাকর্ডিংলি তখন ট্রিটমেন্ট আমরা দিয়ে দিই। যেমন আপনি কালার করলেন, আপনি কালার কি কালার দেখে আপনি মনে করলেন? আমরা দেখা যাচ্ছে যে এটাকে আমরা স্ট্র কালার বলি বা মানে ফ্লুইডের হেলো অনেকটা Straw color। সোয়াবিন তেলের মতো, এগুলি কমনলি টিবিতে হয়। আর যেটা নিউমোনিয়া হয় একটু ঘোলা টাইপের থাকে বা অনেক সময় পাস হয়ে যায়, অনেক সময় পাতলা রক্তের রঙের মতো থাকে। এটা থাকলে আমরা নিউমোনিয়া চিন্তা করি। আর যখন যদি দেখা যাচ্ছে যে লং হিস্ট্রি থাকে বা একটু হিমোরেজিক মানে যেটা লালের মতো থাকে, তখন আমরা ক্যান্সার বা অন্য কিছু চিন্তা করি। তো এই কালারটা আমরা দেখে বুঝতে পারি। পানি প্লুরাল ফ্লুইড যেটা, সেটা আপনি স্টাডিতে পাঠান। স্টাডিতে তো সেখানে আসলে যে স্টাডিতে আপনার কি কি কিছু জিনিস আছে এক্সুডেটিভ না ট্রানজুডেটিভ। এক্সুডেটিভ যেগুলি, এগুলি নিউমোনিয়াতেও হতে পারে, টিবিতেও হতে পারে, ক্যান্সারও হতে পারে। তখন আমরা দেখি এইখানের সেল কাউন্ট বলে যে টোটাল কতটা সেল আছে এবং এর ডিফারেন্সিয়াল কাউন্ট কোনটা বেশি আছে, বিশেষ করে নিউট্রোফিল লিম্ফোসাইট।
টিবি বা ক্যান্সার হলে দেখা যায় যে লিম্ফোসাইটের পরিমাণ বেশি থাকে, আর যদি যাদের নিউমোনিয়া হয় তাদের নিউট্রোফিলের পরিমাণ বেশি থাকে, এবং টোটাল যে সেল কাউন্টটা এটা দেখা যাচ্ছে যে 10,000-এর বেশি হয়ে যায়, যেটা টিবি বা ক্যান্সারে এটা 10,000-এর নিচে থাকে ইউজুয়ালি। এটা দিয়ে আরেকটা হচ্ছে আমরা কালচার করতে পারি, কালচার করলে আমরা দেখা যাচ্ছে যে নিউমোনিয়ার ক্ষেত্রে ধরতে পারি, আবার টিবির ক্ষেত্রেও কালচার করা যায়, যদিও লং প্রসিডিওর। আমরা জিন এক্সপার্ট করে দেখা যায় টিবির থেকে মানে নিউমোনিয়া আলাদা করতে পারি। আবার ক্যান্সারের জন্য ম্যালিগন্যান্ট সেলও দেখি। আরেকটা এখন ইদানিংকালে হচ্ছে একটা এডিএ বলে একটা ফ্লুইডের মধ্যে এডিনোসিন ডাইঅ্যামাইনেস, এটা দেখে এটা যদি 40-এর উপরে থাকে সেই ক্ষেত্রে আমরা ধারণা করি যে হয়তোবা টিবি হতে পারে। সেক্ষেত্রে আবার নিউমোনিয়া তো এটা বেশি থাকে, তখন আদার্স পয়েন্ট দিয়ে আমরা এটা সেপারেট করে নিই। আগের দিনে আমরা দেখতাম যে শিশুদের নিউমোনিয়া বেশি হতো, কিন্তু নাওডেজ এখন আমরা দেখছি যে বয়স্কদের নিউমোনিয়া বেশি হয়, এবং এই বয়স্কদের নিউমোনিয়া হওয়ার ফলশ্রুতিতে দেখা যায় আইসিইউ সাপোর্ট খুব জরুরি হয়ে যায় আসলে। তো এই যে নিউমোনিয়ার কোন ক্ষেত্রে আইসিইউ সাপোর্ট দরকার, বা কেন এই আইসিইউ সাপোর্ট এত বেশি দরকার হচ্ছে এখন? রোগ প্রতিরোধ ক্ষমতা যখন কমে যায় তখন দেখা যাচ্ছে যে নিউমোনিয়া হওয়াটার, বিশেষ করে যাদের বয়স 65 অ্যান্ড অ্যাবভ তাদের হয়। এখন কাদের আমরা আইসিইউতে পাঠাবো? আমরা একটা স্কোরিং সিস্টেম করে দেই। ইউজুয়ালি আমরা যেটা সহজভাবে আমরা বলি একটা কার্ভ 65 কার্ভ 65-এর দিয়ে আমরা পয়েন্ট করি। যাদের 0 বা 1 থাকে তাদেরকে দেখা যায় আমরা বাইরে চিকিৎসা করা যায়, যাদের 2 থাকে তাদেরকে বাইরেও চিকিৎসা করা যায় অথবা হসপিটাল সুপারভাইজ, যাদের 3-এর বেশি থাকে তাদেরকে হসপিটাল অথবা আইসিইউ সাপোর্টে চিকিৎসা করতে। সেই ক্ষেত্রে পেশেন্টের যদি ড্রাউজিনেস মানে তার যদি দেখা যাচ্ছে যে তার কনসাসনেস লেভেল কমে যায়, তারপরে যদি দেখা যাচ্ছে যে তার প্রেশার কমে যাচ্ছে, তার রেট প্রস্রাব কমে যাচ্ছে, তারপরে দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সে শকে চলে গেছে, সেই সমস্ত ক্ষেত্রে আমরা যেটা করি এবিজিও করি একটা করে, যদি রেসপিরেটরি ফেইলিওর ডেভেলপ করে যায় সেইগুলিতে আমরা আইসিইউ বা পরবর্তী ক্ষেত্রে ভেন্টিলেটারেও, আমাদের অনেক ক্ষেত্রে ভেন্টিলেটারেরও দরকার। তো এটা প্রিভেনশনের কোনো উপায় আছে কিনা, কোনো ভ্যাকসিন বা কোনো কিছু প্রিভেন্ট করার কোনো উপায় আছে কিনা? অবভিয়াসলি প্রিভেনশনের কিছু উপায় আছে। আমি শুরুতে আপনি জানতে চাইছিলেন কাদের বেশি হয়, সেই ক্ষেত্রে আমাদের প্রধান একটা জিনিস হলো যে যেটা কমিউনিটি অ্যাকর্ডের জন্য, একটা হলো যে স্মোকিং সিজেশন 1 নাম্বার। যারা স্মোক ছেড়ে দিবে বা স্মোক না করে তাদের রিলেটিভলি কম হবে, তাইলে যারা স্মোক করে তাদের প্রতি উপদেশ হলো বা অনুরোধ হলো যে তারা স্মোকিং কুইট করে ফেলবে। সেকেন্ড হলো যে নিউমোনিয়ার জন্য ভ্যাকসিন এসেছে, বাজারে ভ্যাকসিন আছে আপনার নিউমোকক্কাল ভ্যাকসিন বলে, এটা আমাদের মানে পৃথিবীতে অনেকগুলি স্ট্রেন্থে পাওয়া যেত। এটাকে নিমোভ্যাক্স 7, 10, 13, তারপরে 23, এখন কিন্তু 15 এবং 20ও বাজারে চলে এসেছে, যেগুলি আমাদের দেশে এখনও বাজারজাত হয় না। সেগুলি আমরা বয়স বিবেচনা করে ওইগুলি যদি দেই তাইলে সেই ক্ষেত্রে নিউমোনিয়ার প্রিভেনশন না হলে, যে আমরা এটা বলি ভ্যাকসিনের মেইন উদ্দেশ্য নিউমোনিয়া হবে না সেটা না, বাট যদি হয় তার সিভিয়ারিটি বা ইনভেসিভনেস কম হবে, তার দেখা যাবে মাইল্ড অ্যাটাক হচ্ছে, তার আইসিইউর দরকার হচ্ছে না, তাকে চিকিৎসা করলে মানে সুস্থ হওয়ার সম্ভাবনা বেশি। তো সেক্ষেত্রে এই ভ্যাকসিনটা দেওয়ার নিয়ম কতদিন পর পর? যেমন আমরা জানি একটা ফ্লু ভ্যাকসিন আছে যেটা ইনফ্লুয়েঞ্জা বলা হয়, এটা বছর বছর দেওয়ার কথা বলা হয়। আর নিউমোকক্কাল যে ভ্যাকসিনটা, নিউমোকক্কাল ভ্যাকসিন আমাদের দেশে এখন 2টা বাজারজাত আছে। একটা হলো যে আপনার 13, এটাকে ইবিমার 13 একটা পাওয়া যায় এটা, আর একটা হলো প্রিনোভ্যাক্স 23 একটা আছে যেটা। এখন নিউমোনিয়ার ভ্যাকসিনের ক্ষেত্রে কিছু প্রোটোকল আছে, যেমন আমরা একটা বয়স ভাগ করে নেই, 65 বছরের নিচে যারা, আমরা বলি যে যারা ইমিউনো কম্পিটেন্ট বা কোনো কোমরবিডিটি নাই তাদের বলে যে ভ্যাকসিন দেওয়ার দরকার নাই। যাদের 65-র উপরে আমরা করি কি একটা 13 ইমিডিয়েট দিয়ে দিই, এর 1 বছর পরে 23 দিয়ে দিই। যাদের মেডিকেল কন্ডিশন আছে, ধরেন কারোর ডায়াবেটিস আছে, কারোর হার্ট ফেলিওর আছে, কারোর ক্রনিক লাং ডিজিজ আছে, কেউ স্মোকার, কেউ অ্যালকোহলিক, তাদের ক্ষেত্রে আমরা যেটা করি এখন যে কনসেপ্ট, আগে ছিল 5 ইয়ার্স পর পর,
তাদের মেডিকেল কন্ডিশন থাকলে প্রথমে বলে একটা 13 দিয়ে নিতে, তখন আর তারপরে 65-এ গিয়ে যাওয়ার পরে আরেকটা 23 নিয়ে নিবে। এটা হলো যে মেডিকেল কন্ডিশন। যেমন আমরা কোভিড নিউমোনিয়ার ক্ষেত্রে যদি আমরা বলি, কোভিড ভ্যাকসিনেশন ওয়ার্ল্ড ওয়াইড সবাই পেয়েছে, এখন কিন্তু কোভিড কিন্তু হচ্ছে, কিন্তু মৃত্যুর হারটা কিন্তু এখন আর নেই বললেই চলে। তো ঠিক একই রকম আমরা নিউমোনিয়া ভ্যাকসিন যেটা আসছে বাজারে, এটা দিলে সিভিয়ারিটি বা মৃত্যুর হারটা অনেকটা কমে যাবে। ডক্টর গোলাম সারোয়ার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, আপনার সুন্দর পরামর্শের জন্য। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা নিউমোনিয়ার যে বিষয়টি জানলাম, প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। আমরা নিউমোনিয়া হলে শুরুতেই চিকিৎসক দেখাবো, পাশাপাশি যে ভ্যাকসিনগুলো বাজারে পাওয়া যায়, ভ্যাকসিন নিলে নিউমোনিয়ার যে মৃত্যুর ঝুঁকিটা অনেকটাই কমে যায়। তো চলুন দর্শক, আমরা সচেতন হই, নিউমোনিয়া দূর করি। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদেই থাকুন।